বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে ফাইনালি আমরা গ্রেপ্তার দেখাচ্ছি। এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি। বিএনপি নেতাকর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন, আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছেন। কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন? এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে 10 কোটি টাকার। কিছুদিন পরে দেখবেন এসব সার্জিস আলম, মলম হাসনাত, ডারবিন আসির, পাটলা নাহিদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডা খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন। যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলে সেখানকার রাজনীতিতে ভূমিকম্প হবে, বড়সড় ভূমিকম্প। বাংলাদেশ নিয়ে ভারত, চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে খুব গুরুত্বের সঙ্গে। আমেরিকার কাঠপুতুল ইউনুসকে সরিয়ে হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ ও প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে। এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি যখন এনসিপির বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমে গেল তখন পরিস্থিতি কি ইঙ্গিত দেয় এবং সেই ঘটনাটা ঘটেছে গাজীপুরে সম্প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে জবাই করে, এবং আরেকজন সাংবাদিককে ইট দিয়ে থেতলে তাকে প্রায় আইসিইউতে পাঠানো হয়েছে। একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়েই সরাসরি বিএনপিকে দায়ী করা সার্জিস আলমের বিরুদ্ধে এবার বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হলো। সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাবাজি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। কি হলো গাজীপুরে, একটু সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। সংবাদের শিরোনাম পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে তদন্তেও পাঠানো হয়েছে। মামলাটা আদালত গ্রহণ করেছেন। শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো, এটা একটা বড় স্টেপ। তার মানে এই মামলা যদি উইথড্র না হয়, এই মামলা যদি সঠিক গতিতে এগোয়, তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদী তানভীর সিরাজ বলেছেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তার মানে কি বিএনপি হার্ড লাইনে চলে গেল? বিএনপি যদি হার্ড লাইনে যায়, এতদিন গত 1 বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি, কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি, নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন। কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে। বিএনপির এটা একটা বড় অর্জন গত 1 বছরে, সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন। কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা মানে একেবারেই সাপে নেউলে হয়ে গেছে। এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আমরা গতকালকেই যেটা দেখেছি, যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস আলম। ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ কড়া এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে। তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন।
যদি বিএনপি বলেছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে এদেরকে না থামায় তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন। এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম। তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে? রাজনীতির মাঠ উত্তপ্ত হবে এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত টিকবে না, সেটাই এখন দেখার বিষয়। শেখ হাসিনার দেশে ফেরার কথা আমি বলছি না, কথা বলেছেন নেত্রী স্বয়ং। হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন। তার স্পষ্ট কথা, দেশে ফিরে মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে। শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে, কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল। বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার, কিন্তু তাদের প্রিয়পাত্র ইউনূসের আমলে যেভাবে গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি। জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনূসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড, সেই খারাপ যে রেকর্ড, সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে। এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে, তিনি শাস্তি পেতে পারেন। এই শাস্তির বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন। সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে 2024 সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে। এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো, সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে। যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন, তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে, তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে, এসব তথ্য সামনে উঠে এসেছে। আর এখানেই প্রশ্ন ওঠে, বাংলাদেশে বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে, সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায়? অবশ্যই যায় না, আশা করা যায় না। আর এখানেই সন্দেহ জাগে, তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে, সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য, এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে মোহাম্মদ ইউনূস, তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে। সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা, ফাঁসির আশঙ্কা, এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে, সেই ভাবনার প্রতিফলন। আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই, কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো কিংবা জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানকার যে সেনা, সেই সেনা অনেকটাই কিন্তু হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডা খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন, কিন্তু আদালত সেটা না করে দিয়েছেন। আদালত না করছেন, তার আবেদন মঞ্জুর করেন নাই বা তার আবেদন আমলে নেন নাই, এটা বড় কথা না। আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে সাহসিকতা 5 আগস্টের পর থেকে দেখাইতেছেন, সেটা সত্যিকার অর্থে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অতুলনীয়। সে বিষয়ে আমি আলোচনা করবো, তার আগে আমি বিষয়টা আপনাদেরকে জানাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন আইনজীবী জেডা খান পান্না। মঙ্গলবার এই আবেদন করেন তিনি, অর্থাৎ আজকে হচ্ছে রোজ মঙ্গলবার 2025 সাল আগস্টের 12 তারিখ। যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেয়নি। ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব না, অর্থাৎ এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব না, এটা স্পষ্টভাবে জানিয়েছেন আইনজীবী আদালত। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নাই। জেডা খান পান্না স্যারের একটা বক্তব্য কিন্তু আমি 5 আগস্টের পরপরই শুনছিলাম, যখন অনুরূপভাবে শেখ হাসিনার নামে মামলা হইতেছে, তখন তিনি আদালত প্রাঙ্গণে মিডিয়াতে বলছিলেন যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন। তিনি আবেদন করলেন, সুযোগ দেওয়া হলো না, এখানে তো আর করার কিছু না, জোর করে তো আর আইনি লড়াই লড়া যাবে না। কিন্তু তিনি যে সাহসিকতাটা দেখাইতেছেন 5 আগস্টের পর থেকে, আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম, দেখেন যখন এই যে আজমি, গোলাম আজমের ছেলে আজমি, মানে স্বঘোষিত রাজাকার পুত্র
আজমির যখন একটা গামছা দেখায় বললেন, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি গামছা দেখায় বললেন যে এই যে এই গামছা নিয়ে নাকি তিনি কত বছর এক যুগ তিনি আয়না ঘরে থাকছেন, অথচ গামছাটা নতুন, তিনি শুধু চোখের পানি মুছতেন। তিনি কি বললেন? জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে, এই ধরনের কথা বললেন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানান ধরনের কথাবার্তা হলো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জনাব জেডাই খান পান্না সর্বপ্রথম তিনি মুখ খুলছেন এবং হুঙ্কার ছুটছেন ডাইরেক্ট সেই আজমিকে। ডাইরেক্ট তিনি বলছেন, এই আজমি, এটা কিন্তু সম্ভব না, কোনোভাবেই হবে না। তিনি লড়ছেন। তারপরে আমরা দেখছি যে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সংগঠন রাজপথে নামছেন, সারা বাংলাদেশব্যাপী জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা দেখছেন। তারপরে মুক্তিযোদ্ধাদের উপর যে আক্রমণ করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জেডাই খান পান্না সাহেব মানে সাহসিকতার সাথে তিনি কিন্তু সাহসিকতা দেখাচ্ছেন। এই বয়সে এসে আমরা দেখছি যে বিদেশে থাকা বাংলাদেশ বিরোধী রাজাকারের পক্ষে, পাকিস্তানের পক্ষে যারা আছেন, যারা বর্তমানে বাংলাদেশ সরকারের মানে বিশাল বড় একটা ক্ষমতার উৎস হিসাবে নিজেদেরকে পরিচয় দেন, তারা কিন্তু এই জেডাই খান পান্না সাহেবের বিরুদ্ধে লাগছিলেন, কিন্তু কিছু করতে পারেন। কিন্তু আজকে এই 12ই আগস্ট রোজ মঙ্গলবার তিনি যে সাহসিকতা দেখালেন, তার আগে গত পরশু দিন তিনি 15ই আগস্ট উপলক্ষে একটা ভিডিও বার্তা দিচ্ছেন। সেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। তিনি কি বার্তা দিচ্ছেন? তিনি সেখানে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালনের কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু এটা পালন করতে দেবেন না, সেহেতু তিনি একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এইটাও তার অনন্য একটা সাহসিকতার পরিচয় দেয়। সেটাই আমি পেলাম। তিনি যেভাবে বললেন এবং যেভাবে দিক নির্দেশনা দিলেন, সেটা অবশ্যই সাহসিকতার একটা পরিচয়। কারণ বাংলাদেশে তো আরো মনে করেন যে আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন, আরো অনেক আইনজীবী আছেন, তারপরে এরকম সাহসিকতা কেউ দেখা যাচ্ছেন না। কিন্তু আজকে 12ই আগস্ট তিনি যে সাহসিকতা দেখালেন, শেখ হাসিনার পক্ষে লড়তে চাওয়া, নিজে থেকে ইচ্ছা পোষণ করা এবং আদালতে আবেদন দেওয়া, এটা কিন্তু আপনি মানে ছোটখাটো বিষয় ভাবেন না। বর্তমান সময়ে বাংলাদেশে শেখ হাসিনার বিপক্ষে কেনা পুরো আদালত প্রাঙ্গণটাই তো শেখ হাসিনার বিপক্ষে। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা যাইতে পারতেছেন না। অনেকের নামে মামলা হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন, জেলখানাতে আছেন, অনেকে পলাতক আছেন। মোট কথা কেউই কিন্তু আদালত প্রাঙ্গণে যেতে পারতেছেন না। এমনকি আমরা যখন দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তখন কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা কিরকম ভাবে চলতেছে এটা কিন্তু মানে আর বলার অপেক্ষা রাখে না। আর এটা জানার জন্য যে রকেট সায়েন্স লাগবে সেরকম না, সিম্পল বিষয়। আমরা দেখলাম যে 5ই আগস্টের পরপরই এই বর্তমান সরকারের যে নিয়োগকর্তারা আছেন, তারা মব ভায়োলেন্সের মাধ্যমে অনেকগুলো বিচারককে অবসর বা তারা যেন পদত্যাগ করেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হলো। সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, এগুলো তো মব ভায়োলেন্স না, এগুলো হচ্ছে প্রেশার গ্রুপ। কিন্তু 10ই জুলাই যখন আমরা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে এই 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, এইটা স্পষ্ট যে সরকার নিজে আদালত প্রাঙ্গণটা এখন কন্ট্রোল করতেছেন। আর এই সময় এই পরিবেশে দাঁড়িয়ে একজন বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না, তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন বিধায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করছেন। এইটা আপনি কিসের সাথে তুলনা করবেন? এটা মানে কত বড় মাপের একটা সাহসিকতা, কত বড় মাপের তিনি সাহসিকতা দেখালেন। এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে যে এই বাংলাদেশে একজন আইনজীবী ছিলেন যার নাম জেডাই খান পান্না। প্রিয় দর্শক, আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।